বন্ধুরা, তোমরা কি কখনো ভেবে দেখেছ, যখন জীবনের ঝড় আসে, যখন চারদিক থেকে কষ্টের ঢেউ ওঠে, যখন হৃদয়টা শূন্যতায় ভরে যায় আর মুখের হাসিটা কোথাও উধাও হয়ে যায়, কে সবার আগে ছুটে আসে, তোমার হাত ধরে জিজ্ঞেস করে, ভাইয়া কি হয়েছে, সব ঠিক আছে তো, বলো তো সমস্যাটা কি? কিন্তু চোখ কান খোলা রেখো, যখন তোমার দিন রাতের কঠোর পরিশ্রমের ফল মেলে, যখন সাফল্যের প্রথম ধাপটি পার হওয়া যায়, যখন একটু আলোর দেখা মেলে, তখন কে সবার আগে তোমাকে প্রশ্নের পর প্রশ্ন করে? বলো তো কত রোজগার করেছ, কি অর্জন করেছ, বাড়িতে নতুন কি খবর, আরে কি খবর? এই প্রশ্নগুলো প্রায় তারাই করে যারা বিনা নিমন্ত্রণে তোমার দরজায় এসে হাজির হয়, এক কাপ চা খেতে খেতে ঘণ্টার পর ঘণ্টা গল্প করে, আর যখন চলে যায় তখন হৃদয়ে এক গভীর ক্ষত রেখে যায়। এরাই সেই সব আত্মীয় যারা তোমার চোখের জলকে উপেক্ষা করে, কিন্তু তোমার আনন্দের আভা ঠিকই চিনে নেয়। দুঃখের সময় তারা অদৃশ্য হয়ে যান, কিন্তু ঈগলের মতো তারা সর্বদা অগ্রগতির খবরের সন্ধানে থাকেন। হাজার হাজার বছর আগে মানব প্রকৃতির গভীরতা অনুধাবনকারী মহান পণ্ডিত চাণক্য সতর্ক করেছিলেন, এমন কিছু কথা আছে যা আত্মীয়দের কানে পৌঁছালে আজীবনের অনুশোচনা বয়ে আনবে। আজ আমি সেই পুরনো কিন্তু চিরসতের চাণক্য নীতি থেকে 11টি মূলনীতি আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। এটি কোনো হালকা উপদেশ নয়, এটি জীবনের এক দর্পণ যা আপনাকে আত্মরক্ষা করতে শেখাবে। যদি আপনি এগুলো অনুসরণ না করেন, আপনার আত্মীয়রা আপনার জীবন ধ্বংস করে দিতে পারে, কিন্তু চিন্তা করবেন না, যদি আপনি এই মূলনীতিগুলো অনুসরণ করেন তবে আপনি শান্তি খুঁজে পাবেন। শ্রদ্ধা, এটি বাড়বে। নমস্কার বন্ধুরা, হ্যাপিনেস উইথ অভিজিৎ ইউটিউব চ্যানেলে আপনাদের আন্তরিকভাবে স্বাগত জানাই। যদি আপনারা চাণক্য নীতি পছন্দ করেন, তবে অনুগ্রহ করে কমেন্টে আমাদের জানান যে আপনারা কোন রাজ্য থেকে এই ভিডিওটি দেখছেন। আপনাদের মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। বিষয়টিকে আকর্ষণীয় করার জন্য চলুন চাণক্যের সময়ের একটি ছোট গল্প দিয়ে শুরু করা যাক। সেই দিনগুলিতে যখন মগধের দেশে সাম্রাজ্য গড়ে উঠছিল, তখন বীরসেনা নামে এক তরুণ যোদ্ধা বাস করতেন। তিনি এক দীর্ঘ যুদ্ধ থেকে ফিরে এসেছিলেন, যেখানে তিনি তার শত্রুদের পরাজিত করেছিলেন। তার তলোয়ারের হাতলে একটি সোনা ও রূপোর তরবারি ছিল। বিজয়ের আনন্দে উদ্বেলিত হয়ে ঘোড়ায় চড়ে তিনি তার দূর সম্পর্কের আত্মীয়দের কাছে গেলেন। তিনি তাদের সবকিছু বিস্তারিতভাবে বললেন, তিনি কত শত্রুকে হত্যা করেছেন, কত সম্পদ লুট করেছেন, রাজার কাছ থেকে কি পুরস্কার পেয়েছেন। প্রথমে আত্মীয়রা তাকে অভিনন্দন জানিয়েছিল, কিন্তু রাত নামতেই ঈর্ষার বিষ ছড়াতে শুরু করল। একজন ভাবল, আমার ছেলেও তো যুদ্ধে গিয়েছিল, কিন্তু সে সবকিছু নিয়ে এসেছিল। আরেকজন ধার চাওয়ার জন্য একটা অজুহাত তৈরি করল। তৃতীয়জন গোপনে শত্রু শিবে বার্তা পাঠাতে শুরু করল। অবশেষে বীরসেনা একা হয়ে গেল, তার আপনজনেরাই তার দুর্বলতা হয়ে দাঁড়াল। সেই সময় চন্দ্রগুপ্তের শিক্ষক চাণক্য এই ধরনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে বলেছিলেন, ধন সম্পদ ও সাফল্যের বিষয় গোপন রাখো, নইলে রক্তের সম্পর্কের লোকেরাই তোমাকে সবচেয়ে বেশি আঘাত করবে। বন্ধুরা, এই কথাটি আজও সত্যি। চাণক্যের নীতি সময়ের ধুলো ঝেড়ে ফেলতে পারেনি। আজকের গ্রাম ও শহরে যখন কোনো ছেলে কঠোর পরিশ্রমে উন্নতি করে, তখন আত্মীয় স্বজনরা নাক গলাতে শুরু করে। তারা ব্যাংক ব্যালেন্স, নতুন গাড়ির চকচকানি দেখে ঠিক করে যে কতটা লাভ করা যায়। কিন্তু যদি তুমি থেকে যাও, তবে শান্তিতে থাকতে পারবে। এটাই হলো চাণক্য নীতি। যদি আপনি চুপ থাকেন তবে আপনি শান্তিতে থাকতে পারবেন। এই প্রাচীন নীতিটি আজও ততটাই শক্তিশালী, কারণ মানুষের মন আজও ততটাই লোভী এবং ঈর্ষাপরায়ণ। প্রথমত, আপনার আত্মীয়দের কাছে আপনার আয় বা চাকরি সম্পর্কে সত্যটা কখনো প্রকাশ করবেন না। আয় কি বন্ধুরা? এটা হলো আপনার হাড় থেকে ঝরে পড়া ঘাম, কাজ করার জন্য রাতের ঘুম বিসর্জন দেওয়া, পরিবারকে খাওয়ানোর জন্য দিনের ক্লান্তি উপেক্ষা করা, স্বপ্নকে বাস্তবে পরিণত করা। এটাই হলো উপার্জনের আসল রূপ। কিন্তু আত্মীয়দের জগতে এই কঠোর পরিশ্রম কখনো দেখা যায় না। তাদের কাছে এটা কেবল একটা মাপকাঠি, যেখানে তারা নিজেদের ওজন করে এবং আপনাকে ছোট করে। কল্পনা করুন, আপনি ক্যাজুয়ালি বললেন যে আপনি মাসে এত টাকা আয় করেন। পরের বার যখন কোনো পারিবারিক অনুষ্ঠান বা বিয়ে হবে, আপনি কোনো না কোনো ধরনের অপমান শুনতে পাবেন। আরে আমাদের ছেলে তো শুরু থেকেই দ্বিগুণ আয় করছে, পার্থক্যটা দেখুন। অথবা আপনি যদি আরও বেশি আয় করেন, তারা মিষ্টি গলায় বলবে, ভাই একটু সাহায্য করুন, আপনি তো এমনিতেই আয় করবেন, তাতে কি আসে যায়? তুমি তোমার টাকা যত গভীরে পুঁতে রাখবে, ততই তা নিরাপদ থাকবে। বের করে আনলে তা চোরদের জন্য ভোজের আয়োজন হবে। এই নীতিটি এতটাই গভীরভাবে প্রথিত যে এটি আজও প্রযোজ্য। দ্বিতীয়ত, তোমার সত্যিকারের ভালোবাসা বা তোমার আন্তরিক স্নেহের কথা কখনো আত্মীয়দের বলো না।
ভালোবাসা হলো একটি নাজুক ফুল যা তোমার হৃদয়ের মাটিতে জন্মায়। এক দমকা হাওয়ায় তা শুকিয়ে যেতে পারে। এটি দুটি আত্মার মিলন, যেখানে কোনো জাতি মর্যাদা নেই। কিন্তু তুমি যদি তোমার আত্মীয়দের একটি কথাও বলো, আমি অমুক ছেলে বা মেয়ের প্রেমে পড়েছি, তারা সঙ্গে সঙ্গে গোয়েন্দা হয়ে যায়। প্রশ্নের বন্যা বয়ে যায়। সে কে, কোন পরিবারের, তার বাবার পেশা কি, সে কোথায় পড়াশোনা করেছে। তারপর শুরু হয় সন্দেহের জাল। প্রতিটি সাক্ষাতের ওপর নজর, প্রতিটি ফোন কলে আড়ি পাতা। তারা ভালোবাসাকে মামলায় পরিণত করে, ভালোবাসায় নয়। চাণক্য যুগের একটি মর্মস্পর্শী গল্প মনে পড়ে যায়। মগধের এক রাজপুত্র ছিলেন, তার নাম অমর। তিনি এক সাধারণ তাঁতির মেয়ের প্রেমে পড়লেন। মেয়েটির সরলতা, তার হাসি অমরের মন কেড়ে নিল। অমর আনন্দের সঙ্গে তার মামাকে সব বললেন, কিন্তু আত্মীয় স্বজনেরা বিষয়টি রাজার কাছে পৌঁছে দিল। এটা ছিল সম্প্রদায়ের বিরুদ্ধে, এতে রাজ্যের লজ্জা বাড়বে। রাজা একটি ফরমান জারি করলেন। সম্পর্কটি ভেঙে গেল। অমরের হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তিনি বনে পালিয়ে গেলেন, আর কখনো ফিরলেন না। চাণক্য বলেছিলেন, হৃদয়ের বন্ধনকে কুদৃষ্টি থেকে রক্ষা করো, কারণ সূক্ষ্ম সুতোই প্রথমে ছিঁড়ে যায়। আজও বন্ধু, আত্মীয় স্বজনের ঈর্ষা এবং কুসংস্কার ভালোবাসার পথে অনেক সম্পর্ক ভেঙে দেয়। একটি মেয়ে তার মাসিকে বলে, আমি এই ছেলেটিকে ভালোবাসি। মাসি এই খবর পুরো পাড়ায় ছড়িয়ে দেন। পরিবারের সদস্যরা সম্পর্কের অবস্থা যাচাই করে, ধর্ম জিজ্ঞাসা করে, এবং যদি তারা একমত না হয় তবে তারা বিচ্ছেদের ষড়যন্ত্র করে। কিন্তু চাণক্যের মতো চুপ থাকুন, সম্পর্কটিকে পরিপক্ক হতে দিন, তাহলে পৃথিবী তা গ্রহণ করবে, ঠিকই করে নেবে। তৃতীয়ত, আপনার অতীতের সংগ্রাম ও কঠিন দিনগুলোর সম্পূর্ণ কাহিনী বলুন। জীবনের সবচেয়ে মূল্যবান অংশ হলো সংগ্রামের সময়টা। আপনার পেটে খাবার নেই, কিন্তু চোখে বড় স্বপ্ন। রাত কাটে দুশ্চিন্তায়, সকালের আতঙ্ক আপনাকে তাড়া করে ফেরে। কিন্তু যখন আপনি সফল হন এবং আপনার পুরনো দিনের কথা মনে করে আত্মীয়দের বলেন, তখন তারা কোনো সহানুভূতি দেখায় না। বরং তারা বলে, আমরা জানতাম ও বেশি কিছু করতে পারবে না, ভাগ্যের জোরেই ও উঠে এসেছে। চাণক্যের শিষ্য চন্দ্রগুপ্ত নিজেও শৈশবে গরিব ছিলেন। তিনি অপমান সহ্য করেছিলেন, কিন্তু তিনি তার রাজসভার আত্মীয়দের কাছে তার অতীতের দারিদ্র্যের কথা কখনো বলেননি। যদি বলতেন, লোকেরা তাকে দুর্বল ভাবত। চাণক্য আমাদের শিখিয়েছেন অতীতের কষ্টের কথা শুধু তাদের সাথেই ভাগ করে নিতে যারা আমাদের শক্তির কদর করে। আজ যদি আপনি আপনার সংগ্রামের গল্প বলেন, আত্মীয়রা আপনাকে নিয়ে ঠাট্টা করে। এমনকি আপনি যদি একটি সুন্দর গাড়িতেও বসে থাকেন, তারা বলবে, এই সেই লোক যে আমাদের বাড়িতে হেঁটে আসতো। এটা আজ আপনাকে ছোট অনুভব করায়। পুরনো ক্ষত চশমা নয়, সেগুলো শিক্ষা। সেগুলোকে হৃদয়ের কাছাকাছি রাখুন। এক ব্যক্তি গ্রাম থেকে শহরে এসে কঠোর পরিশ্রম করে তার অতীতের দারিদ্র্যকে পুঁজি করে একটি বড় ব্যবসা গড়ে তুলেছিলেন। আমি তাকে কখনো বলিনি। লোকেরা তাকে রাজার মতো সম্মান করে। যদি বলতাম, আজও বিদ্রূপ শুনতে হতো। চতুর্থ বিষয়, বাড়ির মধ্যে ছোটখাটো ঝগড়া বা মতবিরোধ। কে বলে সব পরিবারের সবকিছু সবসময় ফুলের মতো ফোটে? না, ব্যাপারটা তেমন নয়। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, কখনো লবণের অভাব নিয়ে, কখনো ক্লান্তি কারণে তিক্ত কথার জন্য। বাবা মা ও সন্তানদের মধ্যে এটা নিত্য ঘটনা। কোনো কাজ করা বা না করা নিয়ে ঝগড়া খুবই সাধারণ ব্যাপার। ভাই বোনের মধ্যে খেলনা নিয়ে ঝগড়া হোক বা বড় হয়ে সম্পত্তির অধিকার নিয়ে, এই সমস্ত ছোটখাটো মতবিরোধ ঘরের চার দেয়ালের মধ্যেই গড়ে ওঠে। আর হ্যাঁ, এটা একদম স্বাভাবিক, শ্বাস নেওয়ার মতো, হাসা আর কাঁদার মতো। ভালোবাসার শিকড় এতটাই গভীরে প্রথিত যে এই দ্বন্দ্বগুলো বোঝাপড়ার মাধ্যমেই মিটে যায়। একটা আলিঙ্গন, ক্ষমা চাওয়ার একটা কথা, আর তারপর সবকিছু ঠিক হয়ে যায়। কিন্তু বিপদটা এখানেই বন্ধুরা। এই ছোটখাটো বিষয়গুলো যদি আত্মীয় স্বজনের নজরে আসে, তবে এই দ্বন্দ্বগুলো বাড়ির গণ্ডি ছাড়িয়ে দাবানলের মতো ছড়িয়ে পড়তে পারে। আত্মীয় স্বজনরা সমাধান খুঁজে আসে না, তারা মশলা খোঁজে। আপনার ব্যক্তিগত জীবন তাদের কাছে এক সস্তা সোপ অপেরায় পরিণত হয়, যেখানে কষ্ট হাসিতে আর শান্তি কলহে রূপান্তরিত হয়। পঞ্চম, জীবনের জন্য বড় পরিকল্পনা বা স্বপ্নের জন্য বড় পরিকল্পনা। বন্ধুরা, জীবন এক দীর্ঘ যাত্রা, যেখানে প্রতি পদক্ষেপে সিদ্ধান্ত নিতে হয়। কখনো ছোট সিদ্ধান্ত, যেমন আজ কি রান্না করা হবে, আবার কখনো বড় সিদ্ধান্ত যা জীবনের পুরো গতিপথই বদলে যায়। যেমন নতুন ব্যবসা শুরু করা, যা হয়তো রাতের ঘুম কেড়ে নেয় কিন্তু একটি স্বপ্ন পূরণ করে। অথবা চাকরি ছেড়ে দিয়ে নতুন কিছু চেষ্টা করা, যা হৃদয়কে নাড়া দেয়। সাফল্য আসবে নাকি ব্যর্থতা? সম্পত্তি কেনা, একটি বাড়ি বা জমি যা ভবিষ্যৎ প্রজন্মকে সহায়তা করবে। অথবা বিয়ের সিদ্ধান্ত নেওয়া, যেখানে দুটি জীবন এক হয়ে যায়। এই পরিকল্পনাগুলো হৃদয়ের গভীর থেকে জন্ম নেয়,
কঠোর পরিশ্রমের মাধ্যমে এগুলো শানিত হয়। কিন্তু এখানেই বিপদ লুকিয়ে আছে বন্ধুরা। তাদের সবচেয়ে বড় শত্রু কি? তোমার নিজের জিহ্বা এবং সেই সব আত্মীয়স্বজন যারা বাইরে থেকে বন্ধুর মতো মনে হলেও ভেতর থেকে বিষ ছড়ায়। তোমার পরিকল্পনা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত মুখ বন্ধ রাখো। যদি তা প্রকাশ করো, তোমার আত্মীয়রা কোনো পরামর্শ দেবে না, তারা তোমার সমালোচনা করবে। ঈর্ষার বসে তারা বাধা সৃষ্টির চেষ্টা করবে। এটা করো না, ওটা করো, তাহলেই ব্যর্থ হবে। অথবা তারা গোপনে এমন কারোর ইঙ্গিত দেবে যে তোমার পথে কাটা হয়ে দাঁড়াবে। এটাই চাণক্যের নীতির মূল কথা। তোমার পরিকল্পনা গোপন রাখো, পাছে তা প্রজাপতির মতো উড়ে যায়। ষষ্ঠ বিষয়, তোমার মানসিক যন্ত্রণা বা হৃদয়ের গভীর বেদনা। বন্ধুরা, মন হলো সেই ভঙ্গুর কাচের খেলনা যা বাইরে থেকে চকচকে দেখায়, কিন্তু একবার ভেতর থেকে ভেঙে গেলে তা বছরের পর বছর ধরেও নিজে থেকে জোড়া লাগে না। কখনো কখনো জীবন এমন আঘাত হানে যে সব কিছু ভেঙে চুরমার হয়ে যায়। কাজের বোঝা তোমার কাঁধে ভারী হয়ে চেপে বসে এবং পারিবারিক দুশ্চিন্তাও তোমার কাঁধে ভারী হয়ে চেপে বসে। অস্থির রাত, বিষণ্ণ দিন, হৃদয়ে ঘনিয়ে আসে কালো মেঘ, যেখানে হাসির রেশ নেই, আশার আলো নেই। এমন পরিস্থিতিতে একজন মানুষের প্রথম ভাবনা কি হয়? প্রিয়জনদের কোলে মাথা রেখে আত্মীয়দের কাছে সান্ত্বনা খোঁজা। আমি মামাকে বলবো, হয়তো তিনি কোনো সমাধান দেবেন। অথবা মামিকে, উনি তো সব বোঝেন, আমি তাকে বলবো। কিন্তু অপেক্ষা করো বন্ধুরা, এটা এমন এক ফাঁদ যেখান থেকে বেরোনো কঠিন। আত্মীয়রা শোনে কিন্তু বোঝে না। তোমার কষ্ট তাদের চায়ের সঙ্গী হয়ে ওঠে। তারা তোমার দুর্ভোগকে গুজবে পরিণত করে। ওহ, সে হতাশায় ডুবে গেছে, দেখো ওর মুখটা কত ফ্যাকাশে, কে ওকে বিয়ে করবে, এখন পরিবারের কি হবে? এই কথাগুলো বড়ই তিক্ত বন্ধুরা। যে কষ্টটা একসময় তোমার ছিল তা বাইরে ছড়াতেই কুখ্যাতির বন্যায় পরিণত হয়। সহানুভূতির বদলে তুমি পাও বিদ্রুপ। আমাদের সময়ে এমনটা ছিল না, আর একটু শক্ত হও। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো, যারা রক্তের সম্পর্কে জড়িত তারাই কাটা গায়ে নুনের ছিটা দেয়। বোঝা হালকা করার বদলে তারা তা আরও ভারী করে তোলে। সপ্তম, নিজেকে অন্যের সাথে তুলনা করা। বন্ধুরা, জীবন এক অদ্ভুত দৌড়, যেখানে প্রত্যেকেই নিজের পথে দৌড়ায়, কিন্তু মাঝে মাঝে সেই কাঁটাটা মনের মধ্যে লুকিয়ে থাকে। আমি কেন পিছিয়ে আছি, ও তো অনেক এগিয়ে গেছে। বিশেষ করে আত্মীয় স্বজনের মধ্যে, যেখানে এই তুলনাগুলো কেবল একটু দম নেওয়ার অজুহাত হয়ে দাঁড়ায়। ভাবুন তো, যদি কখনো দুঃখের মুহূর্তে আপনি কোনো চাচাকে বলতেন, চাচা দেখুন আমার চাচাতো ভাই কত সফল হয়ে গেছে, ওর একটা বড় চাকরি আছে, বড় বাড়ি আছে, গাড়ি আছে, অথচ আমি এখনো এখানে সংগ্রাম করে চলেছি। আমি কেন তার মতো ভালো হতে পারি না? এই কথাগুলো ছিল নিছকই রাগের বহিঃপ্রকাশ, কিন্তু আত্মীয়দের কানে তা প্রতিধ্বনিত হয়। তারা তা কখনো ভোলেন না। এটা একটা স্থায়ী দাগ হয়ে যায়, যা বছরের পর বছর লেগে থাকে। প্রত্যেকবার দেখা করতে গেলে, প্রত্যেকবার ফোন করলে, আর প্রত্যেকবার বিদ্রূপ করলে সেই একই পুরনো সুর, ভাই তুমি তো এখনই পালাতে শুরু করেছ, কবে পারবে? অথবা মিষ্টি সুরে, চিন্তা করো না, একদিন ঠিকই ধরে ফেলবে। কিন্তু এই কথাগুলো বড়ই তিক্ত শোনায় বন্ধুরা। এই তুলনা আপনাকে ছোট করে, এটা আপনার আত্মসম্মানে আঘাত করে। আত্মীয় স্বজনরা এটাকে তাদের গর্বের দর্পণ হিসেবে ব্যবহার করে। দেখো আমাদের ছেলেটা কত বড় হয়ে গেছে, আর তোমরা তোমাদের সব সংগ্রাম আর কঠোর পরিশ্রম ভুলে যাও। এই বিষ ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। এটা মনকে ভেতর থেকে ফাঁপা করে দেয়। সাফল্যের পথে পা বাড়ানোর বদলে তোমরা পিছু হটতে শুরু করো। তুলনার এই কীট মনকে খেয়ে ফেলে এবং আত্মীয় স্বজনের মুখে আরও দ্রুত ছড়িয়ে পড়ে। অষ্টম বিষয়, আপনার উদারতা বা অন্যদের সাহায্য করা। বন্ধুরা, উদারতা হলো সেই মধুর অমৃত যা হৃদয় থেকে প্রবাহিত হয়ে কারো শুষ্ক জীবনকে পূর্ণ করে তোলে। এটা আপনার জীবনকে সবুজ করে তোলে। যখন আপনি কোনো গরিবের পকেটে পয়সা দেন, কোনো অসুস্থ বন্ধুকে সাহায্য করেন, বা কাউকে না বলে প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেন, তখন এক অদ্ভুত শান্তি আপনাকে ঘিরে ধরে। মনে হয় যেন একটা বোঝা হালকা হয়ে গেছে, যেন পৃথিবীটা আরেকটু পরিষ্কার হয়ে গেছে। এটাই হলো সদ্গুণের সেই বীজ যা নীরবে বেড়ে ওঠে। কিন্তু এখানেই সেই পুরনো অসুস্থতাটা আবার মাথাচাড়া দিয়ে ওঠে, আত্মীয় স্বজনের কথা। আপনি যদি কাউকে বলেন, আরে আমি অমুককে এত টাকা দিয়েছি আর সাহায্য করেছি, তারা হাসে আর প্রশংসা করে, কিন্তু মনের গভীরে অন্য কিছু চলতে থাকে। পর মুহূর্তে খবরটা ছড়িয়ে পড়ে, দেখো ও তো শুধু নাম কামানোর জন্য লোক দেখাচ্ছে, অথবা আমরা তো এটা বছরের পর বছর ধরে করে আসছি। কিন্তু চিৎকার করো না,
এটাই এখন নতুন চল। উদারতা যা একসময় বিশুদ্ধ ছিল তাকেই এখন ভণ্ডামি বলে আখ্যা দেওয়া হয়। যদি নিজের দয়ার কথা বলো তোমার বদনাম হবে। আত্মীয় স্বজনরা নিজেদের অহংকার বাড়ানোর জন্য এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। আমরা তোমাকে না জানিয়েই এটা করেছি, শুধু প্রচারের জন্য। আর তোমার সেই দয়ার কাজ যা মন থেকে করা হয়েছিল তা এখন হাসির পাত্র হয়ে যায়। বছরের পর বছর ধরে তোমাকে বিদ্রূপের শিকার হতে হয়েছে। কে জানে এর পেছনের উদ্দেশ্য কী ছিল? এই বিষ ধীরে ধীরে গলে যায়, এটা হৃদয়কে কুড়ে কুড়ে খায়। অন্যদের সাহায্য করে যে আনন্দ পেতে তা উধাও হয়ে যায়। বন্ধুরা, ভালো কাজ গোপনে করো, নইলে তা বোঝা হয়ে দাঁড়ায়। নবম বিষয়টি হলো তোমার গভীরতম দুর্বলতা। বন্ধুরা, দুর্বলতা হলো সেই গোপন সুতো যা হৃদয়ের কোনো এক কোণে লুকিয়ে থাকে। বাইরে থেকে সবকিছু ঠিকঠাকই মনে হয়, মুখে হাসি, কানে কথা, কিন্তু মনের গভীরে সেই জ্বালাটা যা বছরের পর বছর ধরে খচখচ করছে। হয়তো এটা শৈশবের কোনো ভয়, যেমন অন্ধকারের ভয়, বা পুরনো কোনো আঘাত, যেমন কোনো বিশ্বাসঘাতকতা যা এখনও কষ্ট দেয়, অথবা কোনো অভ্যাস, যেমন মেজাজ দেখানো, যা সম্পর্ক নষ্ট করে দেয়। আমাদের সবারই এই দুর্বলতাগুলো আছে বন্ধুরা। মানুষ তো মানুষই, নিখুঁত কোথায়? কিন্তু এখানেই সবচেয়ে বড় বিপদটা লুকিয়ে আছে। যদি আপনি এই বিষয়গুলো আপনার আত্মীয়দের কাছে প্রকাশ করেন এবং তাদের বলেন, ভাই, এটা আমার দুর্বলতা। কখনো কখনো যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ না করতে পারেন, তারা শুনবে, হয়তো হাসবে বা মাথা নাড়বে, কিন্তু পরের ঝগড়ায়, পরের তর্কে এই দুর্বলতাই তাদের সবচেয়ে ধারালো অস্ত্র হয়ে উঠবে। দেখো, আমি তো আগেই বলেছিলাম তুমি বরাবরই দুর্বল ছিলে। সেই কারণেই কি সবকিছু ভুল হয়েছে, নাকি তোমার এই পুরনো অসুস্থতাটা আবার ফিরে এসেছে? তুমি কবে ভালো হবে? এই কথাগুলো এতটাই বিষাক্ত বন্ধুরা, যে দুর্বলতাটা একসময় আপনার ছিল তা এখন প্রকাশ্যে উন্মোচিত। ঝগড়ায় ব্যবহৃত হলে এটি ক্ষতকে আরও গভীর করে তোলে। আত্মীয়রা শুধু দেখে, তাদের বিজয় উদযাপন করে। আপনার আত্মসম্মান চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং আপনার মনের ওপর একটি নতুন বোঝা চেপে বসে। আপনি যদি আপনার দুর্বলতা প্রকাশ করেন, তবে তা হালকা হওয়ার পরিবর্তে সেই বোঝা পাহাড়ে পরিণত হয়। দশম, আপনার খারাপ বা অসম্পূর্ণ অভ্যাস। বন্ধুরা, অভ্যাস হলো সেই ক্ষুদ্র সুতো যা দিয়ে জীবনের বস্ত্র বোনা হয়। কিছু ভালো অভ্যাস আমাদের উজ্জীবিত করে, আর কিছু অসম্পূর্ণ বা খারাপ অভ্যাস মনের কোনো এক কোণে লুকিয়ে থাকে। যেমন মাঝে মধ্যে রাগের বিস্ফোরণ, বা দেরিতে ঘুম থেকে ওঠার অভ্যাস যা কাজের ক্ষতি করে, কিংবা মিথ্যা বলার দীর্ঘস্থায়ী অভ্যাস যা বিশ্বাস ভেঙে দেয়। আমাদের সবারই এই অভ্যাসগুলো আছে। অভ্যাসটা আছে। হ্যাঁ বন্ধুরা, কেই বা সত্যিই নিখুঁত? এই ছোটখাটো ভুলগুলোই জীবনের বাস্তবতা, যা আমাদের শুধরে যাওয়ার সুযোগ করে দেয়। কিন্তু এখানেই সবচেয়ে বড় বিপদটা লুকিয়ে থাকে। যদি আপনি এই ভুলগুলো আত্মীয়দের কাছে প্রকাশ করে বলেন, দাদা, আমার একটা বাজে অভ্যাস আছে, মাঝে মাঝে আমার মেজাজ খারাপ হয়ে যায়, তারা শুনবে, মাথা নাড়বে, হয়তো হাসবেও, কিন্তু পরের মুহূর্তেই এই ছোট ভুলটা তাদের কাছে একটা বড় মাপকাঠি হয়ে দাঁড়ায়। দেখো, ওর মেজাজ খুব খারাপ, ওর পুরো ব্যক্তিত্বটাই ওরকম, অথবা ও সবসময় দেরি করে আসে, ওকে বিশ্বাস করা যায় না। এই জিনিসগুলো আঠালো আঠার মতো লেগে যায়। একটা ছোট ভুল ধরিয়ে দিলেই তা আপনার পুরো ব্যক্তিত্বে ছড়িয়ে পড়ে। আত্মীয়রা এটা ছড়াতে ওস্তাদ। সমাজে দুর্নামের একটা ঢেউ বয়ে যায়, ওই বাড়ির ছেলেটা ঠিক ওরকমই। অভ্যাসের কখনো উন্নতি হয় না, বছরের পর বছর ধরে বিদ্রূপ সহ্য করতে হয়। একাদশ পয়েন্ট, অপূর্ণ স্বপ্ন। বন্ধুরা, স্বপ্ন হলো উড়ন্ত পাখির মতো, যা তোমার হৃদয়ের আকাশে কিচিরমিচির করে। তারা রাতে ঘুমাতে আসে, দিনের বেলায় কঠোর পরিশ্রমে সমর্থন যোগায়। কখনো একটা বড় বাড়ি বানানোর জন্য, কখনো সারা বিশ্ব ঘোরার জন্য, কখনো নতুন কিছু আবিষ্কার করার জন্য। এই অপূর্ণ স্বপ্নগুলোই জীবনের সেই স্ফুলিঙ্গ যা আমাদের এগিয়ে চলার শক্তি যোগায়। কিন্তু এখানেই আসে সবচেয়ে সূক্ষ্ম মোড়। যদি আত্মীয় স্বজনের সামনে এগুলো প্রকাশ করেন, তাদের বলবেন যে, ভাইয়া, আমার স্বপ্ন একদিন নিজের একটা কোম্পানি খুলব, অথবা এমন একটা বই লিখব যা সবাই পড়বে। তখন তারা শুনবে আর হয়তো হাসবে, কিন্তু তাদের ভেতরে নিশ্চয়ই অন্য কিছু জ্বলছে। ঠিক পরের মুহূর্তেই শুরু হবে ঠাট্টা। ও বাহ, তুমি এখন শিল্পপতি হয়ে যাবে, সবাই তো স্বপ্ন দেখে, বাস্তবে কি করবে? বা একটা বই লিখবে, হ্যাঁ হ্যাঁ, আগে নিজের কাজটা ঠিকমতো সামলাও।
এই কথাগুলো সিনেমার সংলাপের মতো শোনাচ্ছে। ঠাট্টা তামাশা ছোটখাটো মনে হতে পারে, কিন্তু তা স্বপ্নের ডানা ভেঙে দেয়। যদি আপনি একটি অপূর্ণ স্বপ্ন ভাগ করে নেন, তবে তা বিদ্রূপে পরিণত হয়। আত্মীয় স্বজনরা একে নিজেদের অহংকারের দর্পণ হিসেবে ব্যবহার করে। আমাদের সময়ে এমন স্বপ্ন দেখা হতো না, সেগুলো ছিল সুরেলা। বাস্তব জগতে ফিরে আসুন এবং আপনি তোমার স্বপ্ন, যা উড়তে উদ্গ্রীব, মাটিতে ধসে পড়ে। আত্মবিশ্বাস টলে যায়, কঠোর পরিশ্রমের উৎসাহ কমে যায়। বছরের পর বছর ধরে প্রতিটি সাক্ষাতে সেই একই পুরনো রসিকতা শোনা যায়। সেই স্বপ্নটা এখনও পূরণ হয়নি, কবে তা জেগে উঠবে? বন্ধুরা, স্বপ্ন বড়ই ভঙ্গুর। গোপনে সেগুলোর যত্ন নাও। যদি কাউকে বলো, তবে উপহাসের পাত্র হবে।